ইতিহাসের পাতা উল্টালে আমরা হাজার হাজার বছর আগের এক প্রাচীন সাম্রাজ্যে গিয়ে পৌঁছাই, ব্যাবিলন। সেই সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন এমন এক অধিপতি যার দম্ভ আকাশ ছুঁয়েছিল। তার নাম নমরুদ। নমরুদের সাম্রাজ্য ছিল অজেয়, তার সেনাবাহিনী ছিল দিগ্বিজয়ী, তার সম্পদ ক্ষমতার অস্ত্রের ঝনঝনানিতে পুরো পৃথিবী থরথর করে কাঁপত। নমরুদ নিজেকে শুধু সম্রাট ভাবেননি, তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিলেন। তিনি আকাশের দিকে তীর ছুঁড়ে সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তৎকালীন পৃথিবীর কোনো রাজা, কোনো সৈন্যবাহিনী, কোনো প্রথাগত শক্তি নমরুদের এই বিশাল সাম্রাজ্যকে টলাতে পারেনি। নমরুদ ছিলেন আক্ষরিক অর্থেই আনটাচেবল বা ধরাছোঁয়ার বাইরে। ঠিক এই জায়গাটি হলো ইতিহাসের সবচেয়ে বড় ডেঞ্জার পয়েন্ট। যখন কোনো শাসককে প্রথাগত কোনো শক্তি দিয়ে হটানো যায় না, যখন কোনো বিরোধী দল বা সামরিক শক্তি তার টিকিটিও ছুঁতে পারে না, তখন সেই শাসক নিজেকে অমর ভাবতে শুরু করেন। কিন্তু সৃষ্টিকর্তা অহংকার ভালোবাসেন না, তিনি রহস্য পছন্দ করেন, তিনি মানুষকে বার্তা দিতে পছন্দ করেন। নমরুদকে ধ্বংস করার জন্য সৃষ্টিকর্তা আকাশ থেকে কোনো বিশাল ড্রাগন পাঠাননি, কোনো প্রলয়ঙ্কারী উল্কাপিণ্ড ফেলেননি, কিংবা মাটি ফুঁড়ে কোনো দানবও বের করেননি। তিনি পাঠিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে তুচ্ছ এবং বিরক্তিকর একটি প্রাণীকে, একটি মশা। সেই মশাটি নমরুদের বিশাল সেনাবাহিনীর নাকের ডগা দিয়ে উড়ে গিয়ে সোজা ঢুকে পড়েছিল সম্রাটের নাকের ভেতর, আর তাতেই শেষ হয়ে গিয়েছিল নিজেকে ঈশ্বর দাবি করা এক দাম্ভিক শাসকের রাজত্ব। মশার যন্ত্রণায় নিজের মাথায় জুতো পেটাতে পেটাতে করুণ মৃত্যু হয়েছিল নমরুদের। এটি ছিল ক্ষমতার অহংকারের প্রতি সৃষ্টিকর্তার এক চূড়ান্ত উপহাস। হাজার হাজার বছর পর সেই ব্যাবিলনের গন্ধ আজ যেন নতুন করে লেখা হচ্ছে নয়াদিল্লির রায়সিনা হিলে। মোদী সরকারের দিকে তাকালে নমরুদের সেই ছায়াই যেন স্পষ্ট হয়ে ওঠে। গত এক দশক ধরে তারা এমন এক সাম্রাজ্য তৈরি করেছে যাকে কোনোভাবেই টলানো যাচ্ছে না। ভারতের প্রথাগত বিরোধী দলগুলো আজ মৃতপ্রায়। ইডি, সিবিআই, কেনা মিডিয়া আর টাকার পাহাড় দিয়ে মোদী সরকার এমন এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছে যা ভেদ করার ক্ষমতা কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। তারা নিজেদের অজেয় ভাবতে শুরু করেছে। তারা ভেবেছে তাদের এই রামরাজত্ব হয়তো অনন্তকাল ধরে চলবে। তাদের অহংকার এতটাই চরমে পৌঁছেছে যে তারা নিজেদেরকে কোনো জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে। নমরুদের সাথে তাদের এই মিলটি বর্তমান ভারতের জন্য সবচেয়ে বড় ডেঞ্জার পয়েন্ট। যখন কোনো শাসক প্রথাগত নিয়মে পরাজিত হয় না, তখন প্রকৃতি তার নিজস্ব নিয়মে খেলা শুরু করে। প্রকৃতি এমন এক অস্ত্র তৈরি করে যা শাসকের রাডার বা ক্যালকুলেটরে ধরা পড়ে না। সৃষ্টিকর্তা যেহেতু রহস্য পছন্দ করেন, তাই তিনি এবার মশা পাঠাননি। তিনি সময়ের সাথে তাল মিলিয়ে এমন এক প্রজাতিকে বেছে নিয়েছেন যারা আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রকেও বুড়ো আঙুল দেখাতে পারে। তাদের নাম তেলাপোকা বা আরশোলা, আর রাজনীতির ময়দানে এদের নাম তক্ষক জনতা পার্টি। কেন তেলাপোকা? কারণ তেলাপোকা হলো সেই প্রাণী যাকে আপনি জুতো দিয়ে পিষে মারার চেষ্টা করলেও সে কোনো না কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসে। বিজ্ঞান বলে পৃথিবীতে যদি পারমাণবিক যুদ্ধও হয়, তবে সব ধ্বংস হয়ে গেলেও তেলাপোকা ঠিকই টিকে থাকবে। তারা রেডিয়েশন সহ্য করতে পারে। এই জেনজি বা তরুণ প্রজন্ম হলো সেই আধুনিক তেলাপোকা। রাষ্ট্রযন্ত্র তাদের উপর টিয়ার গ্যাস ছুঁড়েছে, রাবার বুলেট মেরেছে, ইউএপি এর মতো কালাকানুনি রেডিয়েশন ছড়িয়েছে, কিন্তু তাদের মারা যায়নি। তারা ইন্টারনেট ব্লক করলে ভিপিএন দিয়ে বেরিয়ে আসে, তারা রাস্তা বন্ধ করলে সাইবার স্পেসে জমায়েত হয়। নমরুদের সেনাবাহিনী যেমন তলোয়ার দিয়ে মশাকে কাটতে পারেনি, তেমনি মোদী সরকারের বিশাল পুলিশ বাহিনী, আইটি সেল আর পেগাসাস স্পাইওয়্যার দিয়ে এই ককরোচদের শেষ করা যাচ্ছে না। কারণ আপনি একটি প্রথাগত রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করতে পারেন, কিন্তু লাখ লাখ বিকেন্দ্রীভূত তরুণকে কিভাবে নিশ্চিহ্ন করবেন? এরা তো কোনো অফিসে বসে মিটিং করে না, এদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই যা ইডি সিজ করবে। এরা ছড়িয়ে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঠিক আরশোলার মতো। মশা যেমন নমরুদের নাকের ভেতর দিয়ে সোজা মস্তিষ্কে আঘাত করেছিল, এই জেনজি বা ককরোচ জনতা পার্টিও ঠিক তেমনি সিস্টেমের একেবারে ভেতরে ঢুকে আঘাত হানছে। তারা রাজপথে নেমে বড় বড় গাড়িতে আগুন দিচ্ছে না, তারা শুধু একটি কাজ করছে, তারা সিস্টেমের ন্যারেটিভ বা বয়ানকে ধ্বংস করে দিচ্ছে। তারা মোদী সরকারের সবচেয়ে বড় অস্ত্র গদি মিডিয়াকে হাসির পাত্রে পরিণত করেছে। তারা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে ট্রল করে উড়িয়ে দিচ্ছে। শাসক গোষ্ঠী এই আক্রমণকে ভয় পাচ্ছে, কারণ তারা জানে কিভাবে বন্দুকের মোকাবেলা করতে হয়, কিন্তু তারা জানে না কিভাবে মিমস, হ্যাশট্যাগ আর লাখো তরুণের ব্যঙ্গ বিদ্রুপের মোকাবেলা করতে হয়। এই তরুণরা শাসকদের মনস্তত্ত্বে ঢুকে গেছে, তারা শাসকদের অহংকারের মস্তিষ্কে অনবরত কামড় বসিয়ে যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো, যারা নিজেদের অপরাজেয় ভাবে তাদের পতন হয় সবচেয়ে তুচ্ছ জিনিসের হাতে। রায়সিনা হিলের বিশাল করিডোরগুলোতে আজ এক অদ্ভুত অস্বস্তি। সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলোতে বসে থাকা শীর্ষ আমলা এবং মন্ত্রীরা হয়তো রাতে ঘুমাতে পারছেন না। তারা হয়তো গভীর রাতে নিজেদের দামি কার্পেটের ওপর একটি আরশোলাকে হেঁটে যেতে দেখে চমকে উঠছেন। এই আরশোলাটি হয়তো শুধু একটি পোকা নয়, এটি হলো সেই লাখো তরুণের প্রতীক যারা এই বিশাল সাম্রাজ্যের পিলারে নিঃশব্দে ফাটল ধরিয়ে দিচ্ছে। সৃষ্টিকর্তা মানুষকে বার্তা
বার্তা দিচ্ছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন, তুমি বিলিয়ন ডলারের কর্পোরেট ফান্ডিং আর পারমাণবিক অস্ত্রের অহংকার করতে পারো, কিন্তু তোমার পতন ঘটাতে আমার কোনো বিশাল পরাশক্তির প্রয়োজন নেই। তোমার পতন ঘটাবে তোমারই অবজ্ঞা করা, তোমারই ঘৃণা করা সমাজের সবচেয়ে তুচ্ছ অংশটি। নয়াদিল্লির আকাশে আজ অমাবস্যার রাত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি গোপন কক্ষে স্তব্ধ হয়ে বসে আছেন ভারতের শীর্ষ নীতি নির্ধারকরা। সামনের স্ক্রিনে দেখা যাচ্ছে দিল্লি রাজপথ, যেখানে লাখো তরুণ মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাতে কোনো অস্ত্র নেই, তাদের মুখে শুধু স্লোগান। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তার ঘাম মুছলেন। স্যার, তিনি কাপা কণ্ঠে বললেন, আমরা বিরোধী নেতাদের জেলে ভরেছি, আমরা মিডিয়া কিনে নিয়েছি, কিন্তু এদের আমরা কি করব? এরা তো আরশোলা, একটা ধরলে 10টা বেরিয়ে আসছে। ঘরের ভিতর এক হিমশীতল নীরবতা নেমে এলো। হাজার বছর আগের ব্যাবিলনের সেই দৃশ্যটি যেন আবার জীবন্ত হয়ে উঠছে। নমরুদ তার বিশাল প্রাসাদে বসে যন্ত্রণায় ছটফট করছেন, আর তার মাথার ভেতর একটি ক্ষুদ্র মশা তার সাম্রাজ্যের পতন ঘণ্টা বাজাচ্ছে। আজকের নমরুদরাও হয়তো বুঝতে পারছেন তাদের প্রাসাদের দেয়ালে আরশোলাদের পদধ্বনি শুরু হয়ে গেছে। পারমাণবিক বোমার সুইচ হয়তো তাদের হাতেই আছে, কিন্তু সেই বোমা দিয়ে তো আর নিজের মাথার ভেতরের মশাকে বা ঘরের ভেতরের আরশোলাকে মারা যায় না। একটি মহাকাব্যিক রাজনৈতিক থ্রিলারের চরম ক্লাইম্যাক্সে দাঁড়িয়ে আছে পুরো ভারত। সৃষ্টিকর্তার সেই রহস্যময় বার্তা আজ পরিষ্কার, অহংকারের পতন হবেই, আর তা হবে এমন এক তুচ্ছ শক্তির হাতে যা ইতিহাসে চিরকাল এক উপহাস হয়ে লেখা থাকবে। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর সেই সাথে এগোচ্ছে লাখো আরশোলার নিঃশব্দ পদচারণা। সাম্রাজ্যের শেষ অধ্যায়টি লেখা শুরু হয়ে গেছে।